চুক্তি মেনেই সীমান্তে চলছে ভারত, দাবি দিল্লির। বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার নুরুল ইসলামকে জানালো দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রণয় বর্মাকে ডাকার পরদিনই দিল্লি তলব করে নুরুল ইসলামকে। এদিকে ভারতের সেনাপ্রধান বলেছেন, ঢাকা দিল্লির সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশের নির্বাচিত সরকার এলে। বিএসএফ এর অনুমোদনহীন প্যারা তৈরি করায় উত্তেজনা সৃষ্টি হয় চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায়। এই বিষয়ে উদ্বেগ জানাতে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে। এরপর দিনে দিল্লি পাল্টা তলব করে বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার নুরুল ইসলামকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ ও মিয়ানমার বিষয়ক অনুবিভাগের যুগ্ম সচিব বি শ্যামল সীমান্তে উত্তেজনা নিয়ে দিল্লির অবস্থান তুলে ধরেন। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, কূটনীতিতে এটি হচ্ছে একটি সাধারণ রীতি। বাংলাদেশে ভারতের কূটনীতিককে তলব করা হলে দিল্লিতে ডাকা হয় ঢাকার দূতকে। দিল্লিতে বাংলাদেশের দূতকে তলব প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। তাদের দাবি, বাংলাদেশ ভারত সরকারের মধ্যে সীমান্ত সংক্রান্ত সব প্রোটোকল ও চুক্তি মেনেই চলছে দিল্লি। এদিকে সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছেন ভারতের সেনাপ্রধান। বলেন, কৌশলগত কারণে বাংলাদেশ ভারত একে অপরের জন্য গুরুত্বপূর্ণ। We are the neighbors, we have to live together, understand each other. আমরা প্রতিবেশী, দুই দেশকেই একসঙ্গে বাস করতে হবে, পরস্পরকে জানতে হবে ও বুঝতে হবে। কোনো ধরনের শত্রুতা কারো জন্য ভালো নয়। সামরিক পর্যায়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো শত্রুতা নেই। দুই দেশের সামরিক সম্পর্ক ঠিক আছে, কিন্তু দুই দেশের সার্বিক সম্পর্কের কথা যদি বলেন, তাহলে বলবো বাংলাদেশের নির্বাচিত সরকার এলেই তা স্বাভাবিক হবে। When we talk about the relationship we should talk about when there is an elected government. তিনি আরো বলেন, বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক এবং সাবেক উপ-উপাচার্য ডক্টর মোস্তফা সরওয়ার, এবং রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। শুরুতে যাচ্ছি ডক্টর ইমতিয়াজ আহমেদের কাছে। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনার কাছে যেটা জানতে চাই যে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি কি একটু এলোমেলো বলে মনে হচ্ছে কিনা আপনার? ধন্যবাদ। না, এলোমেলো বলা ঠিক হবে না, কারণ তাদের বড় দায়িত্ব হলো বাংলাদেশের ভিতরে রাজনৈতিক সংস্কার যেটা, সেটার উপরই জোর দেওয়া। তাতে যেটা হয়, বিদেশি যেসব রাষ্ট্র আছে তারা ভালো করেই জানে যে এই ইন্টারিম সরকার বেশি দিনের জন্য নেই, এবং তাদের বড় দায়িত্ব হলো রাজনৈতিক সংস্কারের ব্যাপার, যার জন্য এই মানে পররাষ্ট্রনীতিতে বিভিন্ন দেশের যেই দেশগুলো, তারা অত বড় অ্যাটেনশন দেওয়ার কথা না, যার জন্য আপাতত তাই মনে হচ্ছে। তবে আমি মনে করি যে নির্বাচিত সরকার আসলে জিনিসটা একটা স্বাভাবিক পর্যায়ে হয়তো আমরা যাব। আমরা দেখেছি যে আসলে কূটনৈতিক সম্পর্কের দিক থেকে তো আসলে অনেক জায়গায় সম্পর্ক ভালো দেখি আমরা, কিন্তু এখানে আসলে ইন্টারিম গভর্নমেন্ট বলে যে আসলে সম্পর্কে খুব গুরুত্ব না দিয়ে, অর্থাৎ এখানে আসলে কি কোনো ধরনের কোনো গ্যাপ রয়েছে? না, মূলত ইন্টারিম যেহেতু বলাই হচ্ছে, এটা ইন্টারিম সরকার, এবং ইন্টারিম সরকার একটা বিশেষ দায়িত্ব নিয়ে এসেছে। সেটা হলো রাজনৈতিক, বিশেষ করে গণতন্ত্রের যে ঘাটতিটা ছিল, বড় আকারে নির্বাচনের যে ঘাটতিটা ছিল, সেই ঘাটতির সংস্কার করা। এখানে পররাষ্ট্রনীতির সংস্কার করার জন্য তো ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব না। তো তাতে যেটা হয়েছে যে বিভিন্ন দেশ যারা বাংলাদেশের সাথে বড় সম্পর্ক করতে চাচ্ছে, তারা আরো বড় ধরনের স্টেবিলিটি চাইবে। তারা ইন্টারিম সরকার স্বাভাবিকভাবে জানে ইন্টারিম, সেটা তারা। স্যার, আপনি বলছিলেন সংস্কারের কথা, আমি আসলে সম্পর্ক উন্নয়নের কথা বলছি। আপনার কাছে ফিরবো, আমি ডক্টর মোস্তফা সরওয়ার কাছে যেতে চাই। ডক্টর মোস্তফা সরওয়ার, আপনি এই প্রসঙ্গে কি মনে করেন যে প্রসঙ্গে আমরা আলাপ করছিলাম, এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের কোনো ঘাটতি তৈরি হয়েছে বলে আপনি মনে করেন কিনা? যুক্তরাষ্ট্রের সঙ্গে না, আমরা যত ইনফরমেশন জানি তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ঘাটতি হয়নি। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের মঙ্গল, এবং বাংলাদেশও চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক।
কাজে এবং যেটা প্রফেসর ইমতিয়াজ বলেছেন খুবই ঠিক, মানে আসল পয়েন্টটা উনি উল্লেখ করেছেন যে বর্তমানের যে বাংলাদেশের সরকার তার নেচারটা হলো ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট হলো কিছুদিনের জন্য থাকবে। কাজে এমনি একটা সরকার যারা ট্রানজিশনটাকে করে ইমপ্লিমেন্ট করে, তাদের সঙ্গে কোনো বড় ধরনের কোনো কিছু অন্য কোনো দেশ আহ, মানে করতে চায় না সাধারণত, এবং করবে না। কারণ আহ, তারা চায় যে একটা নির্বাচিত এবং যার একটা ডেফিনিটিভ টেনিউর আছে। এখানে তো টেনিউরেরই তো ঠিক নেই, কারণ কবে যে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের যে নীতিমালা এখনো দেওয়া হয়নি। কাজে এটা কবে হবে সে সম্পর্কে বাইরের কারো কোনো ধারণা নেই, আহ, এবং এটা কোন দিকে যাবে তাও জানে না। এমনি একটা মানে অস্থিতিশীল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট বাংলাদেশের সঙ্গে একটা বড় কোনো চুক্তি করবে কিংবা কোনো কিছু করবে আমার মনে হয় না। জি, এই প্রসঙ্গে আপনার কাছে আরেকটি প্রশ্ন আমার, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আসলে আমরা যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক দেখেছি, সেটি কি প্রাধান্য দিয়ে আসলে সম্পর্ক উন্নয়ন আসলে হওয়া সম্ভব কিনা আরো? না, যুক্তরাষ্ট্রের সরকারের যে বর্তমানের যে পরিস্থিতি, যে নতুন যে প্রেসিডেন্ট আসছে ডোনাল্ড ট্রাম্প, হি হি থিংস আউট অফ বক্স, মানে ওনার আনকনভেনশনাল উইজডম আছে এবং উনি পুরানো জিনিসগুলোকে উনি চ্যালেঞ্জ করেন। এখন এখানে যেটা আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক, বিশেষ করে ক্লিনটন ফাউন্ডেশনের সঙ্গে এবং তার সঙ্গে জড়িত বিভিন্ন, মানে ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন যে অঙ্গগুলো রয়েছে তার সঙ্গে ডক্টর ইউনূসের একটা ভালো সম্পর্ক রয়েছে। রিপাবলিকানদের সঙ্গেও আছে, কিন্তু অতটা নয় যতটা ডেমোক্র্যাটদের সঙ্গে। এখন ডেমোক্র্যাটরা তো পাওয়ার থেকে চলে যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প পাওয়ারে আসছে, রিপাবলিকানরা, এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের গভীর বন্ধুত্ব। মানে তার যদি আপনি লক্ষ্য করেন ক্যাবিনেট পিক, তাতে খুব গুরুত্বপূর্ণ পজিশনসগুলোতে উনি ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে উনি নিয়েছেন। হ্যাঁ, বিবেক রামস্বামী থেকে শুরু করে ক্যাশ প্যাটেল ইত্যাদি আরো অনেকে, এমনকি যে সেকেন্ড লেডি, যে ভাইস প্রেসিডেন্টের যে স্ত্রী, উনি হলেন উষা ভ্যান্স। কাজে এই সমস্ত কারণে, এমনকি জি যে মানে যেটাকে আমরা সিকিউরিটি এজেন্সি বলি, তার প্রধান যে তুলসী গ্যাবার্ড, উনি হলেন ইসকনের হিন্দু ধর্মাবলম্বী জি মহিলা। কাজে দেখা যায় যে বর্তমান যুক্তরাষ্ট্রের গভর্নমেন্টের সঙ্গে ভারতের মোদী সরকার এবং ভারতীয়দের সঙ্গে গভীর গভীর বন্ধুত্ব। এমনি একটা পরিস্থিতিতে ভবিষ্যতে, মানে ডক্টর ইউনূসের ব্যাপারে আমি একটা বলবো যে বর্তমান ইনঅগারেশন যে হচ্ছে, যে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে, সেখানে কিন্তু মোদি নিমন্ত্রিত হয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত ডক্টর ইউনূসকে সেখানে ইনভাইট করা জি হয়নি এ পর্যন্ত ডক্টর আমার জানা। জি, আপনার উত্তরটা পরিষ্কার। আপনি আপনার উত্তরের পরিপ্রেক্ষিতে আমি ডক্টর ইমতিয়াজ আহমেদের কাছে যেতে চাই। ডক্টর ইমতিয়াজ আহমেদ, তাহলে এই পরিস্থিতি আমরা যেটা শুনছিলাম তার প্রেক্ষিত কি এই দাঁড়ায় যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হতে যাচ্ছে, যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক এখনকার যে সরকার তারা আসছে তাদের সাথে ভালো, অর্থাৎ আমাদের আসলে কোনো ধরনের কোনো ঝুঁকি থাকছে কিনা সামনে? না, আমি খারাপ হতে যাচ্ছে বলাটা ঠিক হবে না, বরং এটা বলা যেতে পারে যেটা সারোয়ার সাহেব বলতে চেষ্টা করছিলেন, সেটা হলো যে রিপাবলিকান পার্টি চাইবে নির্বাচনের রোড ম্যাপটা দেখতে চাইবে, বা নির্বাচিত সরকার সাথে সম্পর্ক বড় আকারে করতে চাইবে। তারা অপেক্ষা করবে হয়তো, এবং এটা আমি মনে করি যে ইন্টারিম সরকারের একাধিক ব্যক্তি বলেছেন যে হয় জানুয়ারি মাসে, নাহলে হয়তো ফেব্রুয়ারির প্রথম দিকে রোড ম্যাপটা দেওয়া হবে, এবং নির্বাচন কখন হবে সেটা যখন পরিষ্কার হবে, তখন আমার মনে হয় আজকের যে আলোচনা হচ্ছে সেটা গুরুত্ব অতটা থাকবে না। মানে যেটা প্রশ্নটা হয়ে গেছে, এই আলোচনাটি বারবারই আসছে যে যখন আসলে ট্রাম্প সরকার আসবে তখন আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা কূটনৈতিক সম্পর্কগুলো পরিবর্তন হবে, যেহেতু ভারতের সাথে ট্রাম্প সরকারের যে ভালো সম্পর্ক রয়েছে, যেটি ডক্টর মোস্তফা সরওয়ার বলছিলেন। সেই প্রেক্ষিতে জানতে চাচ্ছি যে আসলে আমাদের সাথে এমনিতে একটি টানাপোড়েন চলছে, সেটিকে আরো বাড়ানোর আশঙ্কা রয়েছে কিনা? না, আমি যদি দেখি গত 3 মাস যদি দেখি, যখন নির্বাচনের আগেও যদি দেখি, মানে আমেরিকার
নির্বাচনের আগের মাসটাও যদি দেখি, তখন থেকে কিন্তু যুক্তরাষ্ট্রের বিভিন্ন পলিসি মেকার্স নির্বাচনের ব্যাপারটা কিন্তু বলা শুরু করেছে। অন্য কথায় ডেমোক্রেটিক পার্টির সদস্যরাও কিন্তু শেষের দিকে এসে অ্যাটলিস্ট আমি মনে করি যে তাদের নির্বাচনের 2 সপ্তাহ 1 মাস আগে থেকে কিন্তু বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে স্পষ্ট কথাবার্তা বলেছেন। ইউরোপিয়ান ইউনিয়ন আরও স্পষ্ট বলেছেন, ভারতও বলেছেন। তো সেই হিসাবে রিপাবলিকান পার্টি স্বাভাবিকভাবে সেটাকে আরও বড় আকারে দেখবে। এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে ব্যক্তিগত সম্পর্ক যেহেতু ছিল প্রফেসর ইউনূসের সাথে ক্লিন্টন ফ্যামিলি, কিন্তু আমার মনে হয় না যে যুক্তরাষ্ট্র তো একটা রাষ্ট্র, তার কাঠামোটা অনেক জটিল, এতে কোনো সন্দেহ নেই। সেখানে হয়তো আর একটু হয়তো ফ্লেক্সিবল হতে পারতো যদি কমলা হ্যারিস জিতত, তবে এটা কোনো সন্দেহ নেই যে রিপাবলিকান পার্টি বড় আকারেই নির্বাচন চাইবে। জি, আমি ডক্টর মোস্তফা সরোয়ারের কাছে যেতে চাই। ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে যেটা জানতে চাই যে ট্রাম্প প্রশাসনের কাছেও কি এই বাংলাদেশের রাজনৈতিক সরকার গুরুত্ব পাবে? অন্তর্বর্তী সরকার নিয়ে আপনারা বলছিলেন যে আসলে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের সরকার খুব গুরুত্ব পায় না আসলে। হ্যাঁ, ইন্টারিম গভর্নমেন্ট মানে পাবে, কিন্তু আপনারা একটা লক্ষ্য করে দেখুন যে বর্তমানে রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে, যে অ্যাম্বাসেডারকে নমিনেট করা হয়েছিল সেটা জুলাই থেকে করা হয়েছিল, কিন্তু এখন এসে দেখা গেল যে বাইডেনের সেই নমিনেশন ইজ নট ওয়ার্কিং। তার মানে নতুন অ্যাম্বাসেডার যাবেন, এখন একজন ট্রানজিশনে গেছেন। এটা থেকে মানে এটা সাধারণত অনেক সময় ঘটে যুক্তরাষ্ট্রে, কিন্তু বাংলাদেশের মতন যে দেশ, সেটা যুক্তরাষ্ট্রের চোখে কিন্তু অত গুরুত্বপূর্ণ আগে ছিল না। কাজে এখানে পরিবর্তনটা ওরকম আমরা আগে অতটা লক্ষ্য করিনি, কিন্তু এবারে দেখা গেল যে অ্যাম্বাসেডার তারা চেঞ্জ করে দিচ্ছে, ডোনাল্ড ট্রাম্প তার পছন্দ মতো অ্যাম্বাসেডার পাঠাবে। মানে এটাকে আমি মানে বাংলাদেশের এক ইন্টেলেকচুয়ালের কে আমি কোট করে বলবো যে আসলে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে দেখবে ভারতের চোখে, মানে থ্রু দ্য আইজ অফ ইন্ডিয়া। সেটাই ভবিষ্যতে ঘটতে যাচ্ছে। এবং আমার যেন মনে হয় যে অচিরেই অতি মানে দেরি না করে নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার বাংলাদেশে আসা উচিত। তাহলে হবে কি, এই সমস্ত বিভিন্ন যে সমস্যা সেগুলো কিন্তু খুব সুষ্ঠুভাবে তাড়াতাড়ি সমাধান হতে পারবে। জি, আপনার উত্তর পরিষ্কার ডক্টর মোস্তফা সরোয়ার। আমি এই প্রসঙ্গে ধরেই ডক্টর ইমতিয়াজের কাছে যেতে চাই। ডক্টর ইমতিয়াজ, তিনি বলছিলেন যে ট্রাম্পের চোখে বাংলাদেশকে দেখবে ভারত। এটা যদি তাই হয়, সেক্ষেত্রে আসলে আমাদের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে? আমাদের সাথে ডক্টর ইমতিয়াজ সংযুক্ত ছিলেন, তার সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমাদের সঙ্গে ডক্টর মোস্তফা সরোয়ার আছেন। আমি এই প্রশ্নটি ডক্টর মোস্তফা সরোয়ারকে করতে চাই। ডক্টর মোস্তফা সরোয়ার, যেটি বলছিলাম, যেই কথাটি আপনি বলছিলেন যে ভারতকে ট্রাম্প সরকার বাংলাদেশকে ভারতের চোখে দেখবে, তাহলে বাংলাদেশের উপর আসলে কি ধরনের প্রভাব পড়বে? সেটি কি নেতিবাচক প্রভাব পড়বে না? না, আমি নেতিবাচক বলবো না, কিন্তু আমার মনে হয় অনেক স্ক্রুটিনি হবে। এবং বাংলাদেশের যে ভিতরে কি ঘটছে, এখানে যে মানে রাজনৈতিক পরিবর্তন, বিশেষ করে যে নির্বাচিত সরকার, গণতন্ত্রের পুনঃস্থাপন ইত্যাদি, মানে 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 ইন্টারিম গভর্নমেন্ট তো ইজ নট এ পার্মানেন্ট ওয়ান, নামটার অর্থই তাই। কাজে এখানে তারা দেখবে একটা স্টেবল ম্যান্ডেটেড গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের জনগণের ম্যান্ডেট আছে, মিনস নির্বাচনের মাধ্যমেই কিন্তু একটা সরকার তার ম্যান্ডেট পায় গণতান্ত্রিক নর্মে, ডেমোক্রেটিক নর্মে। কাজে সেটাই আমার যেন মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের গভর্নমেন্ট সেটা খুব ভালোভাবে দেখবে। এবং আমার যেন মনে হয় যে ভারতও তাই চাচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন চাচ্ছে, অন্যান্য দেশও তাই চাচ্ছে। কাজেই মানে এবং আমার যেন মনে হয় যে বাংলাদেশের জনগণও তাই চাচ্ছে। কাজে আমার যেন মনে হয় যে অচিরেই ওই মানে নেক্সট ইয়ার পর্যন্ত ওয়েট করার কোনো প্রয়োজন আমি দেখছি না। ন্যূনতম সংস্কার, যেখানে সমস্ত রাজনৈতিক দলে আমরা বলি কমন ডিনোমিনেটর, যখন আমরা অঙ্ক করি, হ্যাঁ, সেরকম একটা বৈশ্বিক স্বার্থে এবং রাজনীতি এবং পারিপার্শ্বিক স্বার্থে, হ্যাঁ, এটাকে ওই যে মিনিমাম মানে মিনিমাম ডিনোমিনেটরকে নির্ধারিত করে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সেগুলো যদি সম্ভব করা যায়, সাইমালটেনিয়াসলি করা যায়। আমি একটা কথা বলবো যে দেখুন, যে পৃথিবীতে আমরা দেখছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউনাইটেড কিংডমে নির্বাচন হয়েছিল, যখন ইংল্যান্ড গভীরভাবে যুদ্ধে
জড়িয়ে ছিল জার্মানির সঙ্গে। জার্মানি তখন সারেন্ডার করে গেছে, কিন্তু জাপানের সঙ্গে যুদ্ধ চলছিল ইস্টার্ন থিয়েটারে। সেখানে কিন্তু নির্বাচন হয়েছে এবং নির্বাচনে কিন্তু চার্চিল হেরে গিয়েছিল। তাতে কি যুক্তরাজ্য কি যুদ্ধে পরাজিত হয়েছিল? তা তো নয়। আবার যুক্তরাষ্ট্রে, আমেরিকাতেও কিন্তু তখন নির্বাচন হয়েছিল এবং নির্বাচনে অন্য মানে যে ছিল সেই হয়েছে, কিন্তু নির্বাচনটা হয়েছে। তার অর্থ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো চ্যালেঞ্জিং এত বড় তো ব্যাপার হতে পারে না এই সব দেশের জন্য, কিন্তু তারা তাতে নির্বাচন বন্ধ করে রাখেনি। এই জন্য আমার পরামর্শ ইউনুস গভর্নমেন্টের প্রতি যে আপনারা ওটাকে লক্ষ্য রাখবেন। অযথা আপনাদের টেনিউরকে দীর্ঘায়িত করে জিনিসটাকে কমপ্লেক্স করার কোনো অর্থ নেই এবং তাতে বাংলাদেশের মঙ্গল আসবে না, জনগণের মঙ্গলের জন্য। ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার উত্তর পরিষ্কার। আমি একেবারে শেষে চলে এসেছি। ডক্টর ইমতিয়াজের কাছে আমরা আবার যেতে চাই, তার সংযোগটা আমরা পেয়েছি। ডক্টর ইমতিয়াজ, আপনার কাছে শেষ প্রশ্ন। এই যে সার্বিক পরিস্থিতি দাঁড়িয়েছে এখন প্রেক্ষাপট, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান এখন অন্তর্বর্তী সরকার যেহেতু আছে, কি হওয়া উচিত এবং রাজনৈতিক সরকারের পর্যন্ত অপেক্ষা পর্যন্ত আসলে এই টানাপোড়েন আসলে মেটানো সম্ভব কিনা? না, আমার মনে হয় যেটা দেখা দরকার সেটা হলো যে যেটা সরোয়ার সাহেব বলতে চেষ্টা করলেন যে নির্বাচনের যে রোড ম্যাপটা এবং কি সংস্কার হবে, আশা করি আগামী 2 সপ্তাহের মধ্যে সব কমিশনের রিপোর্টগুলো চলে আসবে। তখন স্পষ্ট বোঝা যাবে যে আসলে কি ধরনের রিফর্মস হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হলো রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলগুলো, তারা মেনে নিচ্ছে কিনা। কারণ কাজটা কিন্তু রাজনৈতিক দলের কাজ, এটা মনে রাখতে হবে। তো সেই হিসাবে যত তাড়াতাড়ি সেই রোড ম্যাপটা যদি দেওয়া হয় রাজনৈতিক দল, কারণ যা কিছুই সংস্কার করা হচ্ছে না কেন এটা কোনো না কোনো সময় পার্লামেন্টে কিন্তু ওটাকে পাশ করতেই হবে, এটাও খেয়াল রাখতে হবে। তো আমার মনে হয় যেই রোড ম্যাপের কথা বলছি সেটা হলে আন্তর্জাতিক মহলের যেই এখন একটা ধীর গতিতে যাওয়ার যে বিষয়টা, সেটা তখন কমে আসবে। জি, ডক্টর ইমতিয়াজ এবং ডক্টর মোস্তফা সরোয়ার, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে আলোচনা করবার জন্য।